হ্যালো বন্ধুরা, আজ পঞ্চম শ্রেণীর রিভিশন লেসনটি লাইন বাই লাইন তোমাদেরকে আজ পড়ে শোনাবো। তো চলো দেখি কি আছে। বলছে প্রথমে ওয়ান, যেটাতে বলছে বাচ্চাটি, যেটি ঠিক দেখতে হুবহু তোমাদের মতো, সে বলছে টেল মি আ স্টোরি, আমাকে একটি গল্প বলো। গ্র্যান্ডমা বলছে ঠাকুমা আমাকে একটি গল্প বলো। ঠাকুমা বলছে ওকে, ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ঠিক আছে, আজকে তোমাকে একটি পরীর গল্প শোনাবো। তারপর 2 নম্বর সিনে কি বলছে, ওয়ান্স আপন এ টাইম, একদা একটি সময়, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল, একদা এক সময় একটি পরী ছিল, উইথ ব্রাইট উইংস, তার জলজলে ডানা ছিল। তারপর বাচ্চাটি বলছে ও। তারপর নিচে 3 নম্বর সিনে কি বলছে, হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। এবং সে পরীটি কি বলছে, যে সে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে আকাশে ভ্রমণের জন্য নিয়ে যেত যদি তারা ভালো হয় এবং ভালো ভালো কাজ করে। তো সে বলছে মানে খুশিতে একটি আবেগপূর্ণ একটি শব্দ প্রকাশ করছে। তারপর 4 নম্বর সিনে বলছে, ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি একদম পুরোপুরি পরীদের আমি দেখতে পাচ্ছি। তারপর 5 নম্বর সিনে বলছে, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। এই ছেলেটি তার পরীকে বলছে যে তুমি আমাকে কি আকাশে ভ্রমণে নিয়ে যাবে। ইয়েস আই উইল, হ্যাঁ আমি নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি একজন ভালো ছেলে সেজন্য তোমাকে আমি নিয়ে যাব। তারপর 6 নম্বর সিনে বলছে, হোয়াট স্পার্কলিং স্টার্স, কি চমকিত তারারা, হোয়াট এ ব্রাইট মুন, কি জলজলে চাঁদ, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এর আগে কোনোদিন এরকম সৌন্দর্য দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, পরীটি বলছে আমি খুবই আনন্দিত হলাম তোমার এই পছন্দ দেখে। তারপর বলছে, হোয়াট এ কাম ফেস, 7 নম্বর সিনে বলছে, হোয়াট এ কাম ফেস, অর্থাৎ কি সুন্দর শান্ত চেহারা। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর তার হাসি। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাকে দেখতে ঠিক তার ঠাকুমার মতো দেখতে। 8 নম্বর সিনে বলছে, ওয়েক আপ, উঠে পড়ো, ইটস ডন, এটা ভোর হয়ে গেছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের মর্নিং ওয়াক অর্থাৎ সকালের এক্সারসাইজের জন্য সময় হয়ে গেছে। তারপর এর ঘুম ভাঙলো, বলছে ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তাহলে এটা কি সব কিছু কি একটি স্বপ্ন ছিল। অ্যাক্টিভিটি 1 এ দেখো কি লেখা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স, অর্থাৎ এইখানে যে সমস্ত স্টেটমেন্ট দেওয়া আছে সেগুলো যদি ট্রু হয় তাহলে তার পাশে বক্সে টি লিখতে হবে, এবং যদি ফলস হয় তাহলে তার পাশে বক্সে এফ লিখতে হবে। তো প্রথমটা পড়ে শোনাচ্ছি। বলছে প্রথমে, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, অর্থাৎ তার ঠাকুরদা তাকে একটি গল্প বলেছিল। এটা একদম পুরোপুরি ভুল হবে, তার কারণ ফলস হবে, তার কারণ তার ঠাকুমা তাকে গল্পটি বলেছিল, সেজন্য আমরা এখানে এফ লিখে দেব। তারপর দ্বিতীয় নম্বর কি বলছে, দ্য বয় ফেল অ্যাসলিপ, ছেলেটি ঘুমিয়ে পড়েছিল, হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, গল্পটি যখন শুনছিল কিংবা গল্প শুনতে শুনতে ছেলেটি ঘুমিয়ে পড়েছিল। এটা একদম ট্রু হবে, সত্য হবে, তার কারণ ছেলেটি ঘুমিয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে। 3 নম্বরটি বলছে, দ্য অ্যাঞ্জেলস ফেস, অ্যাঞ্জেলের মানে চেহারাটি বা মুখমণ্ডলটি লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, অর্থাৎ সেই বাচ্চাটির মায়ের মতো দেখতে ছিল। এটা একদমই ভুল, তার কারণ সেই পরীটির মুখটি ঠিক তার ঠাকুমার মতো দেখতে ছিল, তো এটা একদম পুরোপুরি ফলস হবে। তারপরে প্রশ্নে আছে, বলছে দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, ছেলেটি ঘুম থেকে উঠেছিল তার ঠাকুরদার ডাকে। এটা একদম ঠিক,
তার ঠাকুরদাটাকে ভোরবেলা ডেকে দিয়েছিল মর্নিং ওয়াক এর জন্য। এটা একদমই ঠিক হবে। তো অ্যাক্টিভিটি 1টা হলো। তারপরে নিচে দেখো কি আছে, অ্যাক্টিভিটি 1-এর বি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। প্রথম দাগে এর দাগে প্রশ্ন বলছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমাটি ডেসক্রাইব মানে বর্ণনা করা, বর্ণনা করেছিল, সেই পরীটির বর্ণনা কিভাবে করেছিল। তো এর উত্তর হলো এই। তারপরে প্রশ্ন বলছে হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। বলছে কেন পরীরা বাচ্চাদেরকে ট্যুরে নিয়ে যায়, অর্থাৎ ভ্রমণে নিয়ে যায়, কেন নিয়ে যায়। এর উত্তরটি হলো এই। পরের প্রশ্ন সি এর দাগে বলছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। অর্থাৎ ছেলেটি তার স্বপ্নে কি কি ভালো ভালো জিনিস দেখেছিল। এর উত্তর হলো এই। তারপরে প্রশ্ন ডি হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। ওক আপ মানে ঘুম থেকে ওঠা। যখন ছেলেটি ঘুম থেকে উঠেছিল তখন সেই ছেলেটি কি বুঝেছিল। এর উত্তরটি হলো এই। তারপরে আমরা চলে আসব অ্যাক্টিভিটি 2A তে। এখানে বলছে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্স। অর্থাৎ এইখানে দেখো অনেকগুলো প্রাণীর নাম আছে, যেমন হেন, ডাক, টাইগার, হর্স, কাউ, পিগ। এই সমস্ত পশু পাখিদের বাচ্চাদের নাম এখানে লেখা আছে, যেমন কোল্ড লেখা আছে, পিগলেট লেখা আছে, কাফ লেখা আছে। তো এটা এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে যে এটি কোনটি কার বাচ্চা, সেটা এখানে লিখতে হবে। তো প্রথমে দেখো আছে এখানে, প্রথমে দেখো লেখা আছে কোল্ড, মানে বলা হয় ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ড। তো আমরা এখানে কি লিখবো, এখান থেকে দেখে দেখে লিখবো হর্স, HORSE। দেখে দেখে যেমন লেখা আছে তেমন লিখে দেবো হর্স। তারপরে দেখো নিচে বক্সে লেখা আছে চিক। চিক কাকে বলা হয়, মুরগির বাচ্চাকে বলা হয় চিক। তো এখানে মুরগি কোথায় আছে, দেখো যে উপরে আছে হেন, হেন মানে মুরগি। তো আমরা এখানে লিখবো হেন, HEN, হেন। তারপর এই বক্সে বলছে পিগলেট। পিগলেট কার বাচ্চাকে বলা হয়, শূকরের বাচ্চাকে বলা হয় পিগলেট। দেখো এখানে শূকর কোথায় আছে, এই যে শূকর। তো আমরা এখান থেকে দেখে লিখবো এখানে PIG, পিগ। তারপর দেখো নিচে লেখা আছে CUB, কাপ। কাপ বলতে বোঝায় কিসের বাচ্চাকে, টাইগারের বাচ্চাকে বলা হয় কাপ। তো আমরা এখানে দেখবো টাইগার কোথায় আছে, এই দেখো লেখা আছে টাইগার, সেই জন্য আমরা এখানে লিখবো টাইগার, TIGER, টাইগার। তারপর বলছে CALF, কাপ। কাপ বলা হয় গরুর বাছুরকে বলা হয় কাপ। তো এখানে গরু কোথায় লেখা আছে সেটা আমরা দেখবো। এই দেখো লেখা আছে গরু, COW, কাউ। তো এটা আমরা দেখে দেখে এখানে লিখে দেবো COW, কাউ। তারপরে বক্সে দেখো লেখা আছে ডাকলিং। ডাকলিং বলা হয় কাকে, কার বাচ্চাকে, ডাক, অর্থাৎ পাতি হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং। দেখো এখানে লেখা আছে ডাক, ডাকলিং এর ছবি দেওয়া আছে। তো আমরা এখানে দেখে দেখে লিখে দেবো DUCK, ডাক। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2B তে। এখানে বলছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এইখানে প্রতিটি প্রাণীর বাচ্চাদের নাম এখানে লেখা আছে, তো তাদের মায়েদের নাম এখানে লিখতে হবে। অর্থাৎ সেটি কিসের বাচ্চা সেটা এখানে লিখতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে প্রথমে একটি দেওয়া আছে যেটা আছে পাপ্পি। পাপ্পি বলা হয় কাকে, কিসের বাচ্চাকে, ডগ। ডগের বাচ্চাকে বলা হয় পাপ্পি, সেজন্য দেখো ওখানে লেখা আছে ডগ। তারপরে দুয়েরটা বলছে কিটেন। কিটেন বলা হয় কিসের বাচ্চাকে, বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন। তো কিটেনটা হলো কিসের বাচ্চা, বিড়ালের, সেজন্য আমরা এখানে লিখবো CAT, ক্যাট। তারপর বলছে কিড।
কিড বলা হয় কিসের বাচ্চাকে? ছাগলের বাচ্চাকে। তো কিড কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা, সেজন্য আমরা এখানে লিখবো ছাগল অর্থাৎ গোট, GOAT, গোট। তারপর বলছে ল্যাম্প। ল্যাম্প কি বলা হয় কিসের বাচ্চাকে? ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্প। তো ল্যাম্প কিসের বাচ্চা? ভেড়ার, সেজন্য আমরা এখানে লিখবো ভেড়া। ভেড়া ইংরেজি SHEEP, শিপ। তারপর বলছে কাব। কাব বলা হয় কিসের বাচ্চাকে? কাব বাঘের বাচ্চাকে বলা হয়, সিংহের বাচ্চাকেও বলা হয়। তো আমরা এখানে যেহেতু একটু আগে আমরা কাব মানে সমান সমান বাঘের বাচ্চা শুনেছি এবং করেছি, সেজন্য আমরা কাব অর্থাৎ এখানে বাঘের বাচ্চা লিখবো। তো কাব কিসের বাচ্চা? বাঘের। তারপর বলছে ইগলেট। ইগলেট বলা হয় কিসের বাচ্চাকে? ঈগল পাখির বাচ্চাকে বলা হয় ইগলেট, সেজন্য আমরা এখানে কি লিখবো? ঈগল, EAGLE, ঈগল। অ্যাক্টিভিটি 3A, এখানে কি বলছে? ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B। দেখো এখানে গ্রুপ A তে আছে ম্যাসকুলাইন জেন্ডার এবং গ্রুপ B তে আছে ফেমিনাইন জেন্ডার। এটাকে আমাদেরকে ম্যাচ করাতে হবে। ম্যাসকুলাইন জেন্ডার বলতে বোঝায় পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ লিঙ্গ, এবং ফেমিনাইন জেন্ডার বলতে বোঝায় স্ত্রীলিঙ্গ অর্থাৎ মহিলা লিঙ্গ। এখানে ছেলে এবং মেয়েদের বোঝাবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা লিঙ্গের কথা বোঝাবে। যেমন দেখো প্রথমে আছে দেখো হর্স। তো হর্স হলো একটি ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুরুষ লিঙ্গ। তো এর ফেমিনাইন জেন্ডার কি হবে? এটা হবে মেয়ার, MARE, মেয়ার। টাইগার। টাইগারের ফেমিনাইন জেন্ডার কি হবে? এটা হবে টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। ডগ মানে কুকুর, এর ফেমিনাইন জেন্ডার কি হবে? বিচ, কুকুরি, BITCH, বিচ। এইবার দেখো এইখানে তোমাদের ফেমিনাইন জেন্ডার দেওয়া আছে, এর ম্যাসকুলাইন জেন্ডার লিখতে হবে। যেমন কাউ। কাউ মানে গরু, এই গরুর ম্যাসকুলাইন জেন্ডার কি হবে? বুল। বুল মানে ষাঁড়। তারপরে আছে দেখো হেন। হেন মানে মুরগি, এর ম্যাসকুলাইন জেন্ডার কি হবে? মোরগ। মোরগ ইংরেজি কক, COCK, কক। তারপর দেখো লেখা আছে এখানে কুইন। কুইন এর ম্যাসকুলাইন জেন্ডার কি হবে? কিং। কিং মানে রাজা। তারপর দেখো নিচের দিকে আছে ওম্যান। ওম্যান মানে হলো মহিলা। তো এইখানে এই মহিলা এর ম্যাসকুলাইন জেন্ডার হবে পুরুষ। কি হবে? পুরুষ। পুরুষ ইংরেজি ম্যান। তারপরে দেখো লেখা আছে ডাক। ডাক মানে পাতিহাঁস। ডাক। ডাক মানে হলো পাতিহাঁস, এর ম্যাসকুলাইন জেন্ডার হবে ড্রেক, DRAKE, ড্রেক। তারপর দেখো লেখা আছে গুজ। গুজ এর ম্যাসকুলাইন জেন্ডার হবে গেন্ডার, GANDER, অর্থাৎ পুরুষ রাজহাঁস। তারপর দেখো এখানে ম্যাসকুলাইন জেন্ডার এখানে লেখা আছে পিকক। পিকক মানে হলো ময়ূর, তো এটা হবে ময়ূরী। আমরা শুধুমাত্র এখানে ছোট একটা চেঞ্জ হবে, পি আর কক। পি যেমন লেখা আছে তেমন পি লিখবো, তাহলে কক এর জায়গায় লিখবো হেন, HEN, হেন। অ্যাক্টিভিটি 3B বলছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। অর্থাৎ যে সমস্ত শব্দের নিচে আন্ডারলাইন করা আছে সেই সমস্ত শব্দের বিপরীত জেন্ডার অর্থাৎ বিপরীত লিঙ্গ কি আছে সেটা আমাদের ওখানে লিখতে হবে। তো প্রথমে বলছে আন্ডারলাইন শব্দগুলো শুধু আমরা পড়ি। প্রথমে বলছে গ্র্যান্ড মাদার। তো গ্র্যান্ড মাদার মানে হলো ঠাকুমা, অর্থাৎ এর বিপরীত লিঙ্গ কি হবে? ঠাকুরদা। ঠাকুরদা ইংরাজি গ্র্যান্ড ফাদার, GRANDFATHER, গ্র্যান্ডফাদার। তো তারপর বলছে তারপরে আন্ডারলাইন শব্দ আছে মাদার। তো মাদার এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত লিঙ্গ কি হবে? ফাদার, অর্থাৎ বাবা। ফাদার ইংরেজি FATHER, ফাদার। হয়ে গেল। তারপর বলছে আন্ডারলাইন শব্দ ফাদার। ফাদারের বিপরীত শব্দ কি হবে? এখানে যেমন ভাবে করেছি মাদারের বিপরীত শব্দ যদি ফাদার হয় তাহলে ফাদার এর বিপরীত লিঙ্গ কি হবে? মাদার। ফাদারের বিপরীত লিঙ্গ হবে মাদার, MOTHER, মাদার। তারপর বলছে এইখানে ব্রাদার। ব্রাদার মানে হলো ভাই,
ভাইয়ের বিপরীত লিঙ্গ কি হবে? সিস্টার, মানে হলো বোন। তো এখানে লিখবো সিস্টার, SISTER, সিস্টার। সিস্টার মানে বোন। তারপর বলছে এখানে মেল, মেল মানে হলো পুরুষ। তো এর বিপরীত লিঙ্গ হবে মহিলা, তাহলে এটা হবে ফিমেল, FEMAL, মেল, ফিমেল। তারপর দেখো লেখা আছে স্যার, স্যার মানে হলো শিক্ষক। তো এর বিপরীত লিঙ্গ কি হবে? শিক্ষিকা, অর্থাৎ ম্যাডাম। তারপর দেখো লেখা আছে হি, হি মানে সে, এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বসে। তো তাহলে মেয়েদের ক্ষেত্রে কোনটা হবে? সি, সি মানেও সে। এখানে দেখো লেখা আছে ম্যান, ম্যান মানে হলো পুরুষ। তো ম্যানের বিপরীত জেন্ডার কি হবে? ওম্যান। তো আমরা এখানে লিখব ওম্যান। তারপর আমরা নিচে চলে আসবো, দেখি এখানে কি আছে। বলছে সিট ইন গ্রুপস অফ 4, ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। তো এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো কুইজ আকারে ধরা হবে। যেমন বলছে প্রথমে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তো বলছে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী শহর কোনটি? তো আমরা জানি সবাই ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি হবে? কলকাতা, KOLKATA, কাতা, কলকাতা। তারপর বলছে পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো ভারতের রাজধানী কোনটি? তো ভারতের রাজধানী হবে নিউ দিল্লি। তারপরে প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। তো বিহারের রাজধানী শহরের নাম কি? তো বিহারের রাজধানী হলো পাটনা, PAT, পাট, NA, না, পাটনা। তারপরে প্রশ্ন বলছে হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। অর্থাৎ যে রাঁচি কোন রাজ্যের রাজধানী। রাঁচি কোন রাজ্যের রাজধানী? তো রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী। তো আমরা এখানে লিখবো ঝাড়খণ্ড, JHARKHAND, ঝাড়খণ্ড। তারপরে প্রশ্ন বলছে ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। তো বলছে কোন রাজ্যের রাজধানী হলো মুম্বাই। তো বন্ধুরা এখানে ক্যাপিটাল মানে হলো রাজধানী। তো এখানে কোন রাজ্যের রাজধানী হলো মুম্বাই? সেটা হবে মহারাষ্ট্র। এখানে আমরা লিখবো মহারাষ্ট্র, MAHRASTRA, মহারাষ্ট্র। তারপর বলছে তারপরে প্রশ্ন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম কি? তো আমরা সবাই জানি তামিলনাড়ু রাজ্যের রাজধানী হলো চেন্নাই, CHENNAI, চেন্নাই। তারপরে প্রশ্ন বলছে হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। একদম ঠিক, হায়দ্রাবাদ শহরকে বলা হয় চারমিনার সিটি। অর্থাৎ এখানে একটি চারমিনার আছে বলে এখানে এই শহরকে বলা হয় চারমিনার সিটি। তো বলছে ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, মানে হায়দ্রাবাদ কোন রাজ্যে অবস্থিত সেটা এখানে বলতে বলছে। তো হায়দ্রাবাদ অবস্থিত তেলেঙ্গানায়। সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, অর্থাৎ গোলাপি শহর বলা হয় কোন শহরকে? তো গোলাপি শহর বলা হয় রাজস্থানের জয়পুরকে, JAIPUR, জয়পুর। অ্যাক্টিভিটি 4 বলছে ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B, অর্থাৎ গ্রুপ A এবং গ্রুপ B এর সঙ্গে ম্যাচিং করাতে বলছে। এখানে বিভিন্ন পেশা বা প্রফেশনের নাম দেওয়া আছে এবং তাদের কাজ কি এখানে দেওয়া আছে, এগুলো পরপর মেলাতে হবে। দেখো প্রথমটি দেওয়া আছে, যেমন বলছে ম্যাসন, ম্যাসন মানে হলো রাজমিস্ত্রি। এর কাজ কি? দেখো এর চিহ্ন কোথায় দেওয়া আছে? মেক্স দ্য হাউসেস, অর্থাৎ ঘর বাড়ি তৈরি করা। ঠিক এমনভাবে তারপরে দেখো লেখা আছে পোর্টার। পোর্টারটা কি হবে? পোর্টার মানে হলো কুলি, অর্থাৎ যিনি কিনা মালপত্র বহন করে নিয়ে যায়। তো এখানে কোনটা হবে? এইখানে হবে এই যে এটা, দেখো তার একদম নিচেই আছে ক্যারিজ গুডস। তো আমরা এই অ্যারোটা এখান থেকে নিয়ে এইখানে। তারপরে বলছে ডক্টর, ডক্টর কি করে?
ডক্টর কি করে? রোগীদের চিকিৎসা করে। দেখো তার নিচে দেখো লেখা আছে এই যে লুকস আফটার পেশেন্ট, অর্থাৎ রোগীদের দেখাশোনা করেন। তো আমরা এখান থেকে অ্যারোটা এখানে গিয়ে ম্যাচিং করে দেব। তারপর বলছে সোলজার, অর্থাৎ সৈন্য, সেনাবাহিনী। সেনাবাহিনী কি করে? ফাইটস ইন ওয়ার, অর্থাৎ যুদ্ধে লড়াই করেন। তো আমরা এখানে অ্যারোটা এখানে দিয়ে দেব। তারপর বলছে বারবার। বারবার মানে হলো নাপিত, যিনি কিনা চুল কাটেন। তো আমরা এখানে কোনটা দেব? যিনি চুল কাটেন। এই যে দেখো একদম নিচে দেখো অপশান লেখা আছে কাটস হেয়ার, অর্থাৎ যিনি চুল কাটেন। তাহলে আমরা এখানে এই অপশানটা এখান থেকে টেনে নিয়ে এখানে ম্যাচিং করে দেব। তারপর বলছে পাইলট। পাইলট যিনি কিনা অ্যারোপ্লেন চালায় তাদেরকে পাইলট বলা হয়। দেখো এখানে আছে ড্রাইভস অ্যারোপ্লেন। আমরা এখান থেকে এই দাগটা টেনে এখানে এসে মিশিয়ে দেব। তারপর বলছে দেখো কোবলার। কোবলার মানে হলো মুচি, যিনি কিনা জুতো সারাই করে। দেখো এখানে লেখা আছে রিপেয়ার শুজ। তো আমরা এটা এখান থেকে টেনে এইখানে দিয়ে দেব। তারপর বলছে পোটার। পোটার মানে হলো যিনি কিনা মাটির জিনিসপত্র তৈরি করেন, তাকে বলা হয় পোটার, অর্থাৎ কুমোর। এটা মাটির জিনিসপত্র এই যে এখানে আছে, এই যে মেক্স আর্থেন পটস। তারপর বলছে পোস্টম্যান। পোস্টম্যান তাকে বলা হয় যিনি কিনা চিঠিপত্র বাড়ি বাড়ি সরবরাহ করে। দেখো এখানে লেখা আছে এই যে এর উপরে ডেলিভার্স লেটার্স। তো আমরা এটা এখান থেকে এখানে দাগ দিয়ে দেব। তারপর বলছে ওয়াশারম্যান, অর্থাৎ যিনি কিনা জামা কাপড়, ওয়াশারম্যান বলতে এখানে ধোপি, যিনি কিনা জামা কাপড় কাচেন বা ধোয়। তো এইখানে আমরা এই যে ওয়াশারম্যান এটা নিয়ে চলে যাব একদম উপরে, ওয়াশেস ক্লথস। তারপর বলছে কার্পেন্টার। কার্পেন্টার বলতে বোঝায় কাঠের মিস্ত্রি। কাঠের মিস্ত্রি কি করেন? কাঠের মিস্ত্রি এটা হবে, অর্থাৎ মেক্স চেয়ার অ্যান্ড টেবিলস। কি করে? চেয়ার এবং টেবিল তৈরি করেন। তারপরে দেখো একটা পড়ে আছে, সেটা হলো টেলর, অর্থাৎ দর্জি। দর্জি কি করে? জামা কাপড় সেলাই করে। এইখানে একটা পড়ে আছে, এই যে এটা হবে স্টিচেস ক্লথস। অর্থাৎ 5 কি বলছে দেখো, বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত শব্দ আছে এর মধ্যে যেটা সঠিক সেটা নিয়ে বেছে নিয়ে লিখতে হবে। তো বলছে এটা বেছে নিয়ে লেখার একটি শর্ত হচ্ছে এই এর মধ্যে কোনটি হবে সেটা বেছে নেওয়ার পূর্বে আমাদেরকে আগে এই পুরো সেন্টেন্সটাকে ভালোভাবে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে এই বিষয়টি কোন সময়ের কথা বলছে। যেমন এখানে বলছে লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহের কথা। তো এইখানে অর্থাৎ গত দিনের কথা বলছে, পাস্ট টেন্সের কথা বলছে। তো এখানে বলছে লাস্ট উইক, গত সপ্তাহে, মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, ওয়েন্ট টু ভিলেজ ফেয়ার। তো গত সপ্তাহে আমি এবং আমার বোন গ্রামের একটি মেলাতে গিয়েছিলাম। তো এইখানে নিশ্চয়ই পাস্টের হবে, গোজ ওয়েন্ট। তো এর মধ্যে এটি হবে ওয়েন্ট। তারপর বলছে দেয়ার ওয়াজ অর আর মেনি শপস। সেইখানে অনেকগুলি দোকান ছিল। যেহেতু এই ঘটনাটি পাস্টের অর্থাৎ অতীতের, সেজন্য এখানে ওয়ার হবে। তারপর বলছে মাই প্যারেন্টস, এই মাই সিস্টার, আমার বোন, ওয়ান্ট টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল, অর্থাৎ নাগরদোল্লা চড়তে চেয়েছিল। তো এখানে ওয়ান্টেড হবে যেহেতু এটি পাস্টের ঘটনা। তারপর বলছে উই বট বাইজ টিকিটস ফর ইট, আমরা এর জন্য টিকিট কিনেছিলাম। তো বাই মানে কেনা, বট মানে কিনেছিলাম, তো এখানে বট হবে। তারপরে বলছে উই, আমরা, এনজয়েড দ্য রাইড, আমরা সেই ভ্রমণটি, এই চড়াটি আমরা উপভোগ করেছিলাম। এনজয় মানে উপভোগ করা, এনজয়েস মানেও উপভোগ করা, এটি শর্ত সাপেক্ষ। আর এনজয়েড মানে উপভোগ করেছিলাম, তো নিশ্চয়ই এখানে এনজয়েড হবে। তারপর বলছে দেন, তারপর, উই আমরা, ইটস ফুড, তারপর আমরা খাবার খেয়েছিলাম। তো ইট মানে খাওয়া আর এট মানে খেয়েছিলাম, তো আমাদের এখানে এটা হবে, খেয়েছিলামটি হবে।
এটি হবে না। তারপর বলছে ইট ওয়াজ গেটিং লেট, এটা তারপর আমাদের খুবই দেরি হয়ে যাচ্ছিল, লেট হয়ে যাচ্ছিল এবং লেট হয়ে গেছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, সুতরাং তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। 6, তো দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 6 এ একটি গেম আছে। গেমটার নাম হচ্ছে ক্যাচ দ্য থিফ গেম, চোরকে ধরা অর্থাৎ চোরকে ধরো, এরকম একটি গেম আছে। তো গেমের রুলসগুলি হলো, এইখানে 8 জন মেম্বার থাকবে অর্থাৎ 8 জন স্টুডেন্ট থাকবে এবং তারা গোল হয়ে বসবে এবং কোরাস করে তাদেরকে নাম ধরে ধরে ডাকা হবে। কি নামে ডাকা হবে? প্রথম জন যে থাকবে, সদস্য থাকবে, সে বলবে টিঙ্কার, তারপরের জন বলবে টেইলর, তারপরের জন বলবে সোলজার, তারপরের জন বলবে সেলর, তারপরের জন রিচ ম্যান, তারপরের জন পুয়ার ম্যান, তারপরের জন বেগার ম্যান এবং সর্বশেষে যে থাকবে, যখন সে বলবে থিফ, তখন সেই হবে চোর। এবং তাকে কি করতে হবে? এখানে বলাই আছে তাকে এই সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো ইভেন্ট, কোনো স্পোর্টস এর ব্যাপারে, খেলা কিংবা কোনো ঘটনার ব্যাপারে তাকে কিছু বলতে হবে এবং তার সেই বলাটি যদি সুন্দর এবং স্যাটিসফ্যাক্টরি, সন্তুষ্টজনক উত্তর হয়, তাহলে সবাই প্রত্যেকে, আর যে 7 জন সদস্য আছে তার প্রত্যেকে হাততালি দিয়ে তাকে উৎসাহিত করবে। এবং তার উত্তর যদি সন্তুষ্টজনক না হয়, সে যদি সন্তুষ্টজনক উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে তার বন্ধুরা তাকে যে কোনো একটি গান বলতে বলবেন কিংবা কোনো একটি পোয়েম বা কোনো কবিতা বলতে বলবেন। এটি হলো একটি গেম, যেটা কিনা এখানে করার কিছু নেই, তোমরা নিজেদের মধ্যে নিজেরা খেলবে। আশা করি গেমটা তোমরা বুঝতে পেরেছো। তো তারপরের অ্যাক্টিভিটি 7টা কি বলছে দেখি। অ্যাক্টিভিটি 7 বলছে হু অ্যাম আই, আমি কে। এইখানে বলছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইউর হাউসেস, অর্থাৎ আমি তোমাদের বাড়ি বাড়ি চিঠি এবং পার্সেল বহন করে নিয়ে যাই। আমি কে? তো এইখানে হবে বাড়ি বাড়ি চিঠি বহন করে নিয়ে যায়, আমরা জানি কে, তিনি হলেন আমাদের পোস্টম্যান। তো আমরা এখানে লিখব পোস্টম্যান। তারপর বলছে বি আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারদেরকে সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন হসপিটাল, আমি হসপিটালে অসুস্থ মানুষদের দেখাশোনা করি। আমি কে? এটা হবে নার্স। তারপর বলছে সিয়েরটা বলছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, এবং আমি লরিও চালাই। আই অ্যাম এ ড্যাশ, আমি কি হবে? ড্রাইভার। যিনি ড্রাইভার হন তিনি সমস্ত গাড়ি চালনা করেন বা চালায়। তারপরে প্রশ্ন বলছে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন খেতে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য ফলাই। আই অ্যাম এ কি হবে? মাঠে কে কাজ করে? ফার্মার বা চাষি, এখানে হবে ফার্মার। অ্যাক্টিভিটি 8 বলছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইএস অ্যান্ড আইএস। বলছে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করতে হবে। সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করতে গেলে একটা জিনিস প্রথমে তোমাদের বুঝতে হবে, সিঙ্গুলার বলতে কি বোঝায়। সিঙ্গুলার বলতে সিঙ্গেল, অর্থাৎ যে কোনো একটি জিনিসের কথা বলবে। সিঙ্গেল থেকে সিঙ্গুলার সবসময় মনে রাখবে, সিঙ্গেল থেকে সিঙ্গুলার অর্থাৎ একটি জিনিসের কথা বলবে, এবং ওই একটি জিনিস যখন একের বেশি পরিমাণে বলবে তখন সেটিকে আমরা প্লুরাল বলবো। যেমন দেখো এখানে একটি বলাই আছে যে ব্যাট, বিএটি ব্যাট, ব্যাট মানে এখানে একটি মাত্র ব্যাটকেই বোঝাচ্ছে, এবং এর শেষে দেখো প্লুরাল ফর্মে বিএটিএস ব্যাটস, অর্থাৎ শেষে এস দেওয়া আছে। এই এস বলতে এখানে ব্যাটস যখন হয়ে যাবে তখন একটি নয় অনেকগুলি ব্যাটের কথা বলবে। ঠিক এমন ভাবে দেখো তারপরে দেখো লেখা আছে বুক, তো এখানে বুক বলতে একটি বইয়ের কথা বলা আছে, তো এর প্লুরাল ফর্ম হবে বুকস, অর্থাৎ এর শেষে একটা এস যোগ করতে হবে। তারপরে দেখো লেখা আছে বল, তো বল এর প্লুরাল ফর্ম হবে বলস, BALLS, শেষে একটা এস যোগ হবে। তারপরে দেখো লেখা আছে বাস, BUS বাস, এই বাসটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে আনতে গেলে BUS এর শেষে শুধুমাত্র এস নয় ES যোগ করতে হবে।
বাসেস। তারপর দেখো লেখা আছে অ্যাস। অ্যাসটাকে প্লুরাল ফর্মে আনতে গেলে এখানে করতে হবে এর সঙ্গে ইএস যোগ করতে হবে। তারপর বলছে মসকিউটো। মসকিউটো মানে মশা। এই মসকিউটোর প্লুরাল ফর্ম আনতে গেলে এইখানে এর সঙ্গে MOS QUITOES যোগ করতে হবে, মসকিউটোস। তারপর দেখো লেখা আছে বাটারফ্লাই। বাটারফ্লাইটা সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে আনতে গেলে এইখানে BUTTERFLIES অর্থাৎ IES যোগ করতে হবে। তারপর দেখো লেখা আছে বাফেলো। বাফেলো থেকে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে আসতে গেলে বাফেলোটাকে ES যোগ করতে হবে, বাফেলোস। তারপর দেখো লেখা আছে ডানকি। ডানকিটাকে প্লুরাল ফর্মে আনতে গেলে এখানে একটি নিয়ম আছে। নিয়মটা হলো, দেখো একটু আগে বাটারফ্লাই করার সময় IES যোগ করেছিলাম। এর শুধুমাত্র একটি কারণ, ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ হবে, কিন্তু যদি তার আগে কোনো কনসোনেন্ট থাকে তাহলে IES যোগ হবে। যেমন দেখো বাটারফ্লাই শেষে ওয়াই আছে, এর শেষে দেখো কনসোনেন্ট এল আছে, সেজন্য এর সঙ্গে IES যোগ হয়েছে। এবং এইখানে দেখো ডানকি শেষে ওয়াই আছে কিন্তু এর পূর্বে অর্থাৎ ভাওয়েল আছে, সেজন্য এখানে IES যোগ হবে না, শুধুমাত্র ডানকি এর সঙ্গে এস যোগ হবে, শুধুমাত্র এস যোগ হবে। তারপর নিচের দিকে আসলে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 এ কি বলছে এখানে put the tick mark to choose the right answer, one is done for you। অর্থাৎ এর মধ্যে যেটি সঠিক সেটা তোমাদেরকে বেছে নিয়ে রাইট দিতে হবে। যেমন প্রথমটি এখানে করে দেওয়া আছে, বলছে দেখো এখানে এর দাগেরটা I am অথবা is reading a book। এইখানে একটা কথা মনে রাখবে, I এর পর সবসময় am বসে, সবসময়ই am বসবে, I এর পরে সবসময়ই am বসবে। দেখো তারপর একটা দেওয়া আছে বি বলছে মাই সিস্টার am or is playing। এইখানে যেহেতু I এর পরে সবসময় am বসে, তো মাই সিস্টারের পরে কোনোদিনও কোথাও am বসবে না, সেজন্য মাই সিস্টার এর পরে is বসবে, is। তো এই is এ টিক মারবে। তারপর বলছে সি এরটা মাই প্যারেন্টস ইজ অথবা আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এইখানে একটা জিনিস বোঝার আছে, দেখো বলছে মাই প্যারেন্টস, এস আছে অর্থাৎ প্যারেন্টস মা বাবা দুজনের কথা বলছে। যখন আমরা একের অধিকের কথা বলবো তখন আমরা সবসময় আর ব্যবহার করব, আর যখন একটির কথা হবে তখন শুধুমাত্র ইজ ব্যবহার করব, তো এখানে আর হবে, তো এখানে আর এ আমরা টিক দেব। তারপর বলছে ডিএরটা আওয়ার টিচার ইজ অথবা আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। দেখো এখানে এর পূর্বে আওয়ার টিচার মানে আমাদের টিচার, এখানে একটি মাত্র টিচারের কথা বলা হচ্ছে, সেজন্য এখানে ইজ এবং আর এর মধ্যে শুধুমাত্র ইজটাই বসবে। তার কারণ একটি জিনিসের কথা যখন বলবো তখন ইজ হবে, এবং একের অধিক যখন বলবো তখন আর হবে। যেহেতু এখানে একটি মাত্র টিচারের কথা বলা হচ্ছে তাই এখানে ইজ হবে। তারপর বলছে এখানে ইয়েরটা ইউ এরপর ইজ অবলিক আর সুইমিং। ইউ এর পর সবসময় আর বসবে, ইউ এর পর সবসময় আর বসবে। তারপর অ্যাক্টিভিটি 10, এখানে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এইখানে এই সমস্ত এলোমেলো শব্দ দেওয়া আছে, শব্দগুলি সুন্দর করে গুছিয়ে একটি অর্থবহ সেন্টেন্স তৈরি করতে হবে। একটি এখানে দেওয়া আছে, তো আমরা তার পরেগুলো পড়বো এবং পড়ে পড়ে বুঝে বুঝে করার চেষ্টা করব। তো বলছে এখানে প্রথমে এটি হবে, তারপরে দেখো লেখা আছে যেটা, সেটা গুছিয়ে লিখলে এরকম হবে আই, প্রথমে হবে আই, তারপরে হবে গো, তারপরে হবে টু, তারপরে হবে স্কুল এভরিডে। অর্থাৎ এর মানে দাঁড়ায় আমি প্রতিদিন স্কুলে যাই। এবং তারপরে সি এরটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ।
আমি ইংলিশ পড়তে ভালোবাসি। তারপর ডিএরটা বলছে, ডিএরটা সাজালে ঠিক এরকম হবে। আচ্ছা, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। তারপর একটা হবে আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 11 বলছে ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড, অর্থাৎ একটি ছবি আঁকো যেখানে জলকে ব্যবহৃত করা হচ্ছে, এরকম একটি ছবি আঁকো। তারপর বলছে শো ইট টু ইয়োর ক্লাস, তুমি তোমার ক্লাসে দেখাও, যে ছবিটি ক্লাসে দেখাও। এবং টেল ইয়োর ফ্রেন্ডস, এবং তুমি তোমার বন্ধুদেরকে বলো হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার, এবং এই ছবিটাতে জলটাকে কেমনভাবে ব্যবহৃত করা হচ্ছে সেটি তোমার বন্ধুদেরকে শেয়ার করো বা বলো। তো এখানে বোঝানো তেমন কিছু নেই। তারপর দেখো অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 কি বলছে সিজনস ইন মাই কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন ঋতু সম্পর্কে বলছে। কি বলছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে সমস্ত ওয়ার্ড দেওয়া আছে। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, অর্থাৎ কিছু কিছু ফিচার্স তুমি তোমাদের বন্ধুদেরকে বলো বা বৈশিষ্ট্য বন্ধুদেরকে বলো এবং তাদেরকে জিজ্ঞাসা করো যে এটি কোন ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত। তো প্রথমে বলছে এখানে অপশন দেওয়া আছে, বলছে স্কর্চিং সানশাইন, অর্থাৎ প্রখর রৌদ্রতাপ। তারপর বলছে ম্যানগ্রোভ অর্থাৎ আম। তারপর বলছে থান্ডারস্টর্মস অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ প্রখর বৃষ্টিপাত। থার্স্ট অর্থাৎ পিপাসা তৃষ্ণার্ত। তারপর বলছে সোয়েট ঘাম, হিট উত্তাপ, ফ্যান্স পাখা। তো কি হতে পারে এখানে এই সমস্ত বৈশিষ্ট্য রয়েছে কোন ঋতুতে, নিশ্চয়ই সামার ঋতুতে অর্থাৎ গ্রীষ্মকালে। তো আমরা এখানে লিখবো সামার, SUMMER সামার। তারপরে আমরা নিচে চলে আসবো, নিচে এসে দেখবো লেখা আছে প্রথমে 2 নম্বর অপশানে আছে কি আছে, বলছে ডালিয়াস অ্যান্ড মারিগোল্ড, অর্থাৎ ডালিয়া এবং মারিগোল্ড অর্থাৎ গাঁদা এই দুই ফুল ফোটে। তারপর বলছে কোল্ড উইন্ড অর্থাৎ শীতল বাতাস প্রবাহিত হয়। কুইল্ট অ্যান্ড উলেন্স অর্থাৎ লেপ এবং শীতের পোশাক দেখা যায়। পিজেন্ট সানশাইন অর্থাৎ শান্ত রৌদ্রোজ্জ্বল। মিস্ট কুয়াশা। পিকনিক অর্থাৎ বনভোজনের ব্যাপার। অরেঞ্জেস অর্থাৎ লেবু। এই সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় কোন ঋতুতে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে যে কোন ঋতুর কথা আমরা বলছি। এটা হবে উইন্টার, তো আমরা এখানে উইন্টার লিখবো।